সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে ইউনিয়ন টাইপ কী হয়। গত পর্বে আমরা পিএইচপির রিটার্ন স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে এখনও আমাদের ফাংশন নিয়ে অনেকগুলো টপিক শেষ হওয়া বাকি রয়েছে। ফাংশনে অনেক কিছু রয়েছে, যেহেতু আপনারা সবথেকে বেশি যখন পিএইচপি নিয়ে যখন কাজ করবেন সবথেকে বেশি আপনাকে ফাংশনই লিখতে হবে। তো ফাংশন নিয়ে একটুখানি বিস্তারিত জানাটাও আপনাদের একটুখানি দরকার। তো এই কারণে আমরা ফাংশন নিয়ে কিছু কিছু টপিক কভার করবো, যেগুলো কিনা আপনাদের পরবর্তীকালে অনেক হেল্প করবে। আর পিএইচপি 8-এ ইউনিয়ন টাইপ ইন্ট্রোডিউসড হয়েছে, যেটা কিনা খুবই ইউজফুল। আপনারা এই ইউনিয়ন টাইপ সম্পর্কে জানার পরে আর যখন এটাকে আপনারা রিয়েল লাইফে যখন ইউজ করবেন তখন দেখবেন যে সত্যি এই ইউনিয়ন টাইপটা আপনার প্রজেক্টের জন্য খুবই ইউজফুল। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো আমরা ই ড্রাইভের মধ্যে, তারপর হচ্ছে জ্যাম্প, তারপর হচ্ছে htdocs, আর তার মধ্যে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন এইখানটাতে গিয়ে আমরা চলুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। তো আমরা একটা কাজ করি, আমাদের যে গত পর্বের যে ফোল্ডারটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C করে Ctrl+V করে দিলাম, আর জাস্ট এটাকে F2 বাটনটা প্রেস করে এটাকে জাস্ট আমরা রিনেম করে দিই, এটাকে জাস্ট 48 করে দিচ্ছি, ঠিক আছে। সো আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো চলুন এবার আমরা জ্যাম্প সার্ভারটাকে ওপেন করে নিই, পাশাপাশি আমরা VS কোড ওপেন করি আর VS কোডের মধ্যে এই ফোল্ডারটাকে আমরা নিয়ে চলে আসি। সো দেখুন আমরা VS কোড ওপেন করে নিয়েছি, পাশাপাশি জ্যাম্প সার্ভারটাকে ওপেন করে অ্যাপাচেটাকে স্টার্ট করে নিয়েছি। তো আমরা জাস্ট জ্যাম্পটাকে মিনিমাইজ করে দিলাম। তো চলুন এখানটাতে আমরা আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেটাকে জাস্ট নিয়ে চলে আসি। তো আমরা এখান থেকে চলে যাব ফাইল, তারপরে ক্লিক করব আমরা অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসে, তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জ্যাম্প বলে ফোল্ডারটার মধ্যে, তারপরে হচ্ছে আমাদের htdocs কোথায় গেল, htdocs, হ্যাঁ। তো তারপরে আমরা চলে যাব হচ্ছে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন একবারে নিচে এসে জাস্ট এই ক্লাস 48টাকে চুজ করে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। তো দেখুন জাস্ট ESC প্রেস করুন। তো দেখুন আমাদের 48 বলে যে ফোল্ডারটা রয়েছে সেটা এখানটাতে চলে আসলো। এইবার আমরা চলুন এই যে জাস্ট index.htmlটা রয়েছে, index.phpটা রয়েছে, জাস্ট ডাবল ক্লিক করলাম। করার পরেও আমাকে জাস্ট প্রিভিয়াসলি যে আমরা ফাইলটা করেছিলাম জাস্ট সেটার জাস্ট এটা দিয়ে দিল, আমাকে কোডটা দিয়ে দিচ্ছে। সো দেখুন এবার আমরা কি করব, চলুন সবার প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিই। তো এগুলো আমরা গত পর্বে শিখেছিলাম যে রিটার্ন টাইপ কী হয় বা ফাংশনের রিটার্ন কী হয়। সো এবার আমরা এখানটাতে একটা কাজ করলাম, জাস্ট এখানটাতে লিখলাম যে ইকো হ্যালো লিখলাম, আর জাস্ট একটা সেমিকোলন দিলাম জাস্ট আউটপুটটা দেখার জন্য। সো এবার আমরা চলুন আমরা ব্রাউজারটাকে ওপেন করি আর সেখানটাতে আমরা এই ফাইলের আউটপুটটা জাস্ট একবার দেখি। তো দেখুন আমি ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে সেখানটাতে দেখুন আমরা যেভাবে লিঙ্কটা দিই, যেরকম localhost/php/class48 দিয়ে জাস্ট এন্টার প্রেস করুন। দেখুন আমাদের হ্যালো দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ফাইল বা পিএইচপি ঠিকঠাকভাবে কাজ করছে। বেশ, এইবার চলুন আমরা একটা কাজ করি। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক শিখতে চলেছি, যার নাম হচ্ছে কিনা ইউনিয়ন টাইপস, তাই তো। তো ইউনিয়ন টাইপ শুরু করার পূর্বে আমরা টাইপ হিন্টিং সম্বন্ধে জেনেছিলাম, মনে আছে যে আমরা ডিক্লেয়ার স্ট্রিক টাইপ করেছিলাম, যে কী করে যখন আমরা ফাংশনের মধ্যে কোনো একটা আর্গুমেন্ট পাঠাই তার টাইপটাও আমরা ডিফাইন করে দিতে পারি, তাই না। সেটা কীরকমভাবে ছিল মনে করুন, আমি চাইছি সব কিছু স্ট্রিক্টলি হোক, তাই আমরা এখানে কী করেছিলাম যে ডিক্লেয়ার, আর এখানটাতে বলে দিয়েছিলাম যে স্ট্রিক্ট টাইপস strict types is equal to 1, ঠিক আছে। তারপরে আমরা একটা জাস্ট সেমিকোলন দিয়ে দিলাম। এটা আমরা করতাম, তাই তো। আর এটা করার কারণ কী ছিল, কারণ আমরা জানি যে জাস্ট আমরা যখন কোনো একটা ফাংশন তৈরি করি, মনে করুন আমি এখানে একটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশন সাম বলে একটা ফাংশন তৈরি করলাম মনে করুন। আর এই সাম বলে ফাংশনটা কী করবে, আমি জাস্ট ফন্টের সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। আর এই সাম বলে ফাংশনটা কী করবে, মনে করুন জাস্ট দুখানা সংখ্যার যোগফল করবে। আর এই দুখানা সংখ্যা আমি কোথা থেকে নেব, মনে করুন আমি আর্গুমেন্টের থ্রু দিয়ে নিতে চাইছি। তাই এখানটাতে আমরা কি করব, মনে করুন এখানটাতে দিয়ে দিলাম যে $value1 বা val1, তারপরে কমা দিলাম, আর এখানে দিয়ে দিলাম $val2, ঠিক আছে। এইবার এখানটাতে আমার জাস্ট আর্গুমেন্টগুলো আসবে, ঠিক আছে, এই প্যারামিটার দুটোতে। তারপরে জাস্ট এখানটাতে আমরা কি করতে চাইছি, মনে করুন আমি চাইছি যে এখান থেকে আমি রিটার্ন করব, যেহেতু আমরা রিটার্ন সম্পর্কে জেনেছি কালকে, তাই আমরা এখানটাতে বলবো যে রিটার্ন value1 প্লাস মনে করুন আমি এখানে দিয়ে দিলাম যে রিটার্ন value2, ঠিক আছে। ব্যাস, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা বেসিক ফাংশন। আর জাস্ট আমরা কি করি, ফাংশনটাকে কল করতে হবে, তাই সাম বলে ফাংশনটাকে কল করলাম। কল করার পরে এখানটাতে মনে করুন দিয়ে দিলাম যে 20,40, জাস্ট একটা সেমিকোলন দিলাম। এবার দেখুন যেহেতু ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করছে, ওই রিটার্ন হওয়া ভ্যালুটা আমি কোথায় পাবো, এই জাস্ট এখানটাতে পাবো। এবার ওই রিটার্ন হওয়া ভ্যালুটা তো আমাকে দেখাতে হবে, তাই না, নাহলে তো আমি কিছুই দেখতে পারবো না। যেমন দেখুন আমি যদি এটাকে এখন সেভ করি আমি কিছু দেখতে পারবো,
না, কিছুই দেখতে পারবো না। দেখুন রিফ্রেশে প্রেস করলাম, সমস্ত কিছু হলো, কোনো এরার দেখালো না, বাট আমি কিছু দেখতেও পারলাম না। কেন দেখতে পারলাম না? কারণ পিএইচপি যখন এই ফাংশনটাকে কল করলো আর এই দুখানা আর্গুমেন্ট পাস করলো, সেটা কোথায় গেল? এদের কাছে গেল। তারপরে ভিতরে গিয়ে ও কী করলো? যোগ করার পরে জাস্ট ভ্যালুটাকে রিটার্ন করলো। এবার রিটার্ন হওয়া জিনিসটা কোথায় চলে আসলো? আবার এখানে চলে আসলো। কিন্তু দেখুন এই যে ভ্যালুটা এখানটাতে আসলো, সেটাকে নিয়ে কি আমি দেখাচ্ছি? না, দেখাচ্ছি না। এবার দেখানোর জন্য আমাদেরকে কী বলতে হয়? যে তুমি জাস্ট যেই ভ্যালুটা আসলো সেটাকে ইকো করে দাও। ঠিক আছে, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন 60 আসছে। ঠিক আছে, বেশ। এইবার আমরা দেখেছিলাম যে আমরা এখানটাতে টাইপ হিন্টিং করে দিতে পারি। এবার টাইপ হিন্টিং না করলে কি হতো বলুন তো? মনে করুন আপনি এখানটাতে যদি এরকম দিতেন, মনে করুন আমি দিলাম 20 আর এখানটাতে দিলাম ডাবল কোটেশনের মধ্যে 40, এটা কিন্তু হতো। কেন হতো? কারণ পিএইচপি কী করতো বলুন তো? 20টাকে এটার মধ্যে দিত আর 40টাকে এটার মধ্যে দিত। এইবার যখন ওরা এই জায়গাটাতে আসতো, অর্থাৎ এই প্লাস অপারেশনটা যেখানটাতে হচ্ছে বা এই অ্যাডিশন অপারেশনটা যেখানটাতে হচ্ছে, সেখানটাতে যখন আসতো, পিএইচপি কী করতো? পিএইচপি অটোমেটিক্যালি এগুলোকে কনভার্ট করে দিত। মানে এই 20টাকে ইন্টিজার 20তে কনভার্ট করে দিত আর এই 40টাকে ইন্টিজার 40-এ কনভার্ট করে দিত। ঠিক আছে, যেটাকে কিনা বলে ইমপ্লিসিট কনভার্সন। এটা পিএইচপি নিজে করে, অর্থাৎ যখন এই প্লাস অপারেটরটার কাছে কোনো একটা ভ্যালু আসে, ও ট্রাই করে ওই ভ্যালুগুলো যেই ডেটা টাইপেই থাকুক না কেন সেটাকে ইন্টিজারে কনভার্ট করে দেওয়ার জন্য। আর দেখুন এখানে ওরা সেটাই করবে, এই 20টাকে ইন্টিজারে কনভার্ট করে দেবে, 40টাকে ইন্টিজারে কনভার্ট করে দেবে। তাই দেখুন আমি যখন এখানটাতে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন 60 দেখতে পাচ্ছি, তাই না? এইবার আপনি চাইছেন যে না, আমি এখানটাতে সাম বলে ফাংশন তৈরি করেছি, আমি কেন স্ট্রিং নেব? আপনাকে দিতে হলে ইন্টিজারই দিতে হবে। তাই তখন আপনি কি করলেন? যেহেতু আপনি জানেন যে আপনি টাইপ হিন্টিং করতে পারেন আর আপনার কাছে স্ট্রিক্ট টাইপের মতো একটা পাওয়ারফুল জিনিস আছে যে আপনি এখানটাতে যে টাইপটা দিয়ে দেবেন ওকে সেটাই দিতে হবে, তাই তখন আপনি কি করলেন? এখানে বলে দিলেন যে না, আপনাকে ইন্টিজারই দিতে হবে আর এখানেও আপনাকে ইন্টিজারই দিতে হবে। তাই যখনই আপনি এটা দিয়ে দিলেন তখন দেখবেন আমি এটাকে সেভ করলাম, আমি যখন এখানে যাব রিফ্রেশ প্রেস করবো, দেখুন এরর দিচ্ছে। ঠিক আছে, আর এররে কি বলছে? যে আনকট টাইপ এরর, সাম আর্গুমেন্ট মাস্ট বি টাইপ অফ ইন্ট স্ট্রিং গিভেন। দেখেছেন, ও বলে দিচ্ছে যে তুমি যে আর্গুমেন্টটা পাঠাচ্ছ এটা অ্যাকচুয়ালি ইন্টিজার আর্গুমেন্ট পাঠানোর কথা, বাট তুমি স্ট্রিং দিচ্ছ। তাই আমি যদি এটাকে আবার ইন্টিজারে কনভার্ট করে দিই, সরি, দেখুন এবার সম্পূর্ণরূপে কাজ করবে। এই দেখুন কাজ করলো, তাই না? তাই এটা খুবই ইউজফুল আর এটা সম্বন্ধে আমরা আগেই শিখেছি। এইবার দেখুন আগের দিন আমরা দেখলাম যে রিটার্ন স্টেটমেন্ট, তাই না? আমরা যখন এখান থেকে আর্গুমেন্টগুলো পাস করছি, যথাক্রমে এই আর্গুমেন্টটা চলে যাচ্ছে এইখানে আর এই আর্গুমেন্টটা চলে যাচ্ছে এইখানে, যাদের কি কিনা আমি টাইপটা বলে দিচ্ছি। এইবার দেখুন পিএইচপির যখন একটা ফাংশন কল হয়, কাজ করার পরে আমরা যদি কোনো একটা রিটার্ন স্টেটমেন্ট লিখি, তার মানে এই ভ্যালুটাকেও তো ও নিয়ে এসে আমার এখানটাতে দেয়, তাই না? তাই আপনি চাইলে একটা ফাংশন যে ভ্যালুটাকে রিটার্ন করছে আপনি সেটারও টাইপ বলে দিতে পারেন। ঠিক আছে, দেখুন যখন আমরা প্যারামিটার ডিক্লেয়ার করলাম সেটা যেরকম টাইপ বলে দিতে পারছি, সেরকমভাবে আপনি যখন রিটার্ন করছেন তখন কোন ভ্যালুটা আপনি রিটার্ন করছেন সেটাও আপনি বলে দিতে পারেন। সেটা আমরা কি করে বলবো? জাস্ট এই যে এখানটাতে যখন এই ফাংশনটা আপনি কল করেছেন আর এই প্রথম বন্ধনীটা, অর্থাৎ যেখানটাতে প্যারামিটারগুলো সব দেওয়া হয়ে গেল, সেটা ঠিক পরে একটা স্পেস দিন, তারপর একটা কোলন দিন, কোলন দেওয়ার পরে আবার আরেকটা স্পেস দিন। এবার আপনি বলে দিন যে এই ফাংশনটা যেই ভ্যালুটাকে রিটার্ন করতে চাইছে সেই ভ্যালুটা কী বা সেই ভ্যালুটা কী টাইপের। তো দেখুন আমি চাইছি যে ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হোক ইন্টিজার টাইপের, তাই আপনি সেটা এখানটাতে বলে দিন। তাই দেখুন এখন আরও স্পেসিফিক আমি বলে দিলাম যে এই ফাংশনটা যে জিনিসটা রিটার্ন করবে সেটাও যেন ইন্টিজার টাইপের হয়। মানে সমস্ত দিক থেকেই ওকে আমি স্ট্রিক্ট করে রাখছি যে তুমি যখন ভ্যালু দেবে তখন তুমি আমাকে ইন্টিজার দাও, আবার তুমি যখন ভ্যালু পাবে তখন তুমি আমার কাছ থেকে ইন্টিজারই পাবে, অন্য কোনো কিছু পাবে না। তাই দেখুন আমি এখানটাতে জাস্ট রিটার্ন টাইপটাকেও বলে দিলাম। তো আমি এটাকে জাস্ট সেভ করলাম। এবার যখন আমরা এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন সেম আউটপুট পাচ্ছি। পিএইচপি 8 নিয়ে যখন আপনি কাজ করবেন বা পিএইচপি 8-এ আপনি যখন কাজ করবেন তখন ট্রাই করবেন এই ধরনের জাস্ট টাইপ হিন্টিংগুলো করে রাখার। এতে করে সুবিধাটা কী হয়, যখন আপনি কোনো একটা ফাংশনকে দেখুন এখানটাতে যখন দেখছেন তখন আপনি জাস্ট এই ফাংশনের দেখুন স্ট্রাকচারটা থেকেই বুঝতে পারছেন, ও আচ্ছা এই যে প্যারামিটারটা রয়েছে এটা ইন্টিজার টাইপের, মানে ইন্টিজার ভ্যালু নেবে, এই প্যারামিটারটা ইন্টিজার ভ্যালু নেবে, ইভেন এই ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটা একটা ইন্টিজার টাইপ হবে। ঠিক আছে, এতে করে আপনার কাজ করতে সুবিধা হয়। এবার মনে করুন যদি আমি এখানটাতে কোনো একটা ফ্লোট ভ্যালু দিতাম, মনে করুন 20.20 আর 40.30, তো এটাকে আমরা সেভ করলাম। আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, স্বাভাবিক এরর দেওয়ারই কথা যেটা আমরা জানতাম। তো দেখুন এটা এখন এরর দিচ্ছে। তো মনে করুন আমি ফর দ্য মোমেন্ট একটাতে করে দিলাম ফ্লোট, যে তুমি ফ্লোট ভ্যালু নেবে, আর এটাকেও ফ্লোট ভ্যালুতে কনভার্ট করলাম,
ফ্লোট, ঠিক আছে। এবার দেখুন জিনিসটা কি হলো, ওর নিচ্ছে ফ্লোট ভ্যালু কিন্তু আমাকে দিচ্ছে কি ইন্টিজার ভ্যালু। অর্থাৎ দেখুন আমি যদি এখানটাতে এখন সেভ করি, আমি যদি এখন রিফ্রেশে প্রেস করি, দেখুন আপনি এখানটাতে একটা এরর দেখতে পাচ্ছেন। কি বলেছে দেখুন, ও বলেছে যে আনকোড টাইপ এরর সাম রিটার্ন ভ্যালু মাস্ট বি টাইপ অফ ইন্ট। অর্থাৎ আপনি যে ফাংশনটা, অর্থাৎ যে সাম বলে ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা অবশ্যই ইন্টিজার হতে হবে, বাট ও কী রিটার্ন করছে, ফ্লোট রিটার্ন করছে। এই যে দেখুন আমি এখান থেকে দিয়েছি ফ্লোট, ও ক্যালকুলেট করেছে ফ্লোট। এবার যেহেতু আমি ওকে বলে দিয়েছি যে না রিটার্ন তোমাকে ইন্টিজারই করতে হবে, তাই আমাকে এখন এখানটাতে এরর দিয়ে দিয়েছে যে না তুমি যে ক্যালকুলেশনটা এখানে করেছো সেটা কিন্তু ফ্লোট, আর তুমি যেটা রিটার্ন করতে চাইছো সেটা হচ্ছে ইন্টিজার, তাই তুমি এটা করতে পারবে না। তাই দেখেছেন কত রকমভাবে আমি এটাকে স্ট্রিক্ট করতে পারি। তাই যদি আপনি কোনো একটা ফ্লোট ভ্যালুর ক্যালকুলেশন নেন, তাই আপনাকে এখানটাতে বলে দিতে হবে যে হ্যাঁ আমি যে ক্যালকুলেশনটা করেছি তুমি ফ্লোটেই পাঠাও বা রিটার্নটা তুমি ফ্লোটেই করো। আমি এটাকে সেভ করলাম, আমি এখানে যাব রিফ্রেশে প্রেস করব, এই দেখুন এখন আমি ওই ফ্লোটিং পয়েন্ট রেজাল্টটা কিন্তু পাচ্ছি, তাই না। তাই এটা খুবই ইউজফুল যখন আপনি PHP 8 নিয়ে কাজ করবেন। দেখুন এইগুলো করলে কি হয়, আপনার ভুল হওয়ার চান্সেসটা অনেক কম হয়ে যায়। আপনি যখন কোনো একটা প্রোগ্রাম লিখবেন বা কোনো PHPতে যখন কোনো একটা কোড করবেন, তখন আপনি চাইবেন যে যত কম সংখ্যক হোক আমার প্রজেক্টে বাগ আসুক, তাই না, কেননা কেউই বাগ চায় না। তাই এই ধরনের জিনিসগুলো করলে আপনার প্রজেক্টে অ্যাকচুয়ালি সবথেকে কম বাগ আসার চান্সেস থাকে, কারণ আপনি এখানটাতে টাইপ ডিফাইন করে দিচ্ছেন। আর এটা অনেক ইউজফুল, আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন আপনারা জাস্ট বুঝতে পারবেন। তাই আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যখনই এখন থেকে ফাংশন নিয়ে কাজ করবেন ট্রাই করুন এ ধরনের টাইপ হিন্টিং ইউজ করার। হ্যাঁ অবশ্যই PHP 8-এ কাজ করবেন, তাহলেই এই জিনিসটা জাস্ট পসিবল হবে। অর্থাৎ আমরা যে এখন যেটা শিখতে চলেছি যেটা ইউনিয়ন টাইপ, সেই ধরনের জিনিসগুলো বাদবাকি এইটা আপনি PHP 7 থেকেই পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি PHP 5 যখন ছিল তখন এখানে কিছু আপনি জাস্ট এই যে টাইপ হিন্টিং করতেন তখন কিছু জিনিস অ্যাপ্লাই করা ছিল, যেরকম অ্যারে দিতে পারতেন, কলেবেল দিতে পারতেন। PHP 7-এর পর থেকে এখানটাতে অনেকগুলো টাইপ আপনার অ্যাড করা হয়, যে আপনি যে সমস্ত স্কেলার টাইপগুলো হয় যেরকম ফ্লোট, ইন্টিজার, বুল বা বুলিয়ান, আপনি সেগুলো এখানটাতে দিতে পারবেন। তাই আপনার কাছে যদি PHP 7 থাকে তাহলে আপনি এই ধরনের টাইপ হিন্টিং ইউজ করতে পারবেন। আর যেটা আমরা ইউনিয়ন টাইপ শিখবো সেটার জন্য আপনাকে PHP 8-এর প্রয়োজন হবে। তো দেখুন এইটার মাধ্যমে আমরা যেটা দেখলাম যে আমরা যেরকমভাবে আগে টাইপ হিন্টিং করে প্যারামিটারগুলো দিতে পারতাম, সেরকম করে এখন আমরা ইভেন যে ভ্যালুটা রিটার্ন হবে সেটারও টাইপ এখানটাতে বলে দিতে পারছি, তাই না, কতটা ইউজফুল। এইবার দেখুন কিছুক্ষণ আগে যেই প্রবলেমটা আমি ফেস করলাম সেই প্রবলেমটা কি ছিল, যে এখানটাতে আমার ছিল ইন্টিজার, আর ওখানেই ওর প্রবলেমটা ছিল যে তুমি দিয়েছো হচ্ছে ইন্টিজার বাট তোমার ক্যালকুলেটেড রেজাল্ট এসেছে ফ্লোট, তাই এটা আপনাকে এরর দেবে, তাই না। এই যে দেখুন এখন এরর দিচ্ছিল, যেটা কিনা স্বাভাবিক। এইবার দেখুন আমি যখন একটা সাম করতে চাইছি তখন এটা স্বাভাবিক না যে আমি চাইলে ইন্টিজারও দিতে পারি আবার আমি চাইলে ফ্লোটও দিতে পারি, তাই না, এটা তো একটা স্বাভাবিক জিনিস। তাই আপনি যদি এরকম করতে চান যে আমি যে প্যারামিটারটা দিচ্ছি এখানটাতে সেটা ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে, আবার আমি যেটা রিটার্ন করছি সেটা ইন্টিজারও হতে পারে, ফ্লোটও হতে পারে, এটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তাই এই ধরনের জিনিসগুলো করার জন্য, কারণ দেখুন আমরা এখানটাতে শুধুমাত্র বলে দিচ্ছি যে তুমি শুধুমাত্র ফ্লোটই নেবে বা তুমি শুধুমাত্র ইন্টিজারই নেবে, আবার দেখুন রিটার্ন টাইপের ওখানেও বলছি যে তুমি শুধুমাত্র ইন্টিজারই রিটার্ন করতে পারো বা ফ্লোটই রিটার্ন করতে পারো। বাট আমি যদি চাই যে একটুখানি ফ্লেক্সিবল করতে, যে যাই ক্যালকুলেশন আসুক ওটা ইন্টিজারও রিটার্ন করতে পারে আবার ফ্লোটও রিটার্ন করতে পারে। আবার আপনি যদি প্যারামিটারের দিকে দেখেন এখন শুধুমাত্র প্যারামিটারটা কী নেবে বলুন তো, ফ্লোট নেবে, বাট আমি চাইছি ও ফ্লোটও দিতে পারে আবার ইন্টিজারও দিতে পারে, আমি ওকে দুটো প্রভিশন বা দুটো ছাড় আমি দিতে চাইছি। তো এইটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানটাতে ইউনিয়ন টাইপ ব্যবহার করতে পারি। দেখুন আমি চাইছি যে এই যে প্যারামিটারের মধ্যে যখন আর্গুমেন্টটা পাস হবে সেটা ফ্লোটও দিতে পারে আবার ইন্টিজারও দিতে পারে, এই অ্যাক্সেসটা আমি দিতে চাইছি। তাই আপনি তখন কি করবেন, ফ্লোটের পরে একটা স্পেস দিন, একটা পাইপ সিম্বল দিন, ঠিক আছে। এই যে বার সিম্বল বা পাইপ সিম্বল এটা কোথায় থাকে চলুন দেখা যাক। দেখুন এটা হচ্ছে এই যে এই সিম্বলটা দেখতে পেয়েছেন, এই দেখুন বার, দেখুন এখানটাতে বার রয়েছে, অর্থাৎ যেখানটাতে দেখবেন আপনার ব্যাকস্ল্যাশের যে বাটনটা থাকে, ঠিক আছে, এই যে এই ব্যাকস্ল্যাশের বাটনটা জাস্ট আমার কিবোর্ডের এখানে এন্টারের উপরে রয়েছে, আপনাদের যেখানটাতে রয়েছে জাস্ট এই সিম্বলটা দেখবেন, এই যে স্ল্যাশ, এই স্ল্যাশের এখানটাতেই এটা রয়েছে। অর্থাৎ আপনি যদি নর্মালি এই কিটাকে প্রেস করেন তাহলে কোনটা হবে, ব্যাকস্ল্যাশ হবে, তাই না। দেখুন আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করা রয়েছে, আমি যদি নর্মালি এখন এটাতে ক্লিক করি তাহলে ব্যাকস্ল্যাশ পড়বে, বাট আমি যদি এই শিফট প্রেস করে তারপরে যদি জাস্ট আমি এই বাটনটাকে প্রেস করি তাহলে দেখুন একটা বার চলে আসলো, তাই না, যেটা কিনা আপনারা অরের সময়ও শিখেছেন। তাই এটাকে ক্লোজ করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখানটাতে ফ্লোট দিলাম, ফ্লোটের পরে জাস্ট এরকম একটা পাইপ সিম্বল দিলাম, তারপরে আপনি জাস্ট এখানটাতে দিয়ে দিন যে ইন্ট, ব্যাস
হয়ে গেল। এইবার কী হলো, জাস্ট আপনি এগুলোকে একসাথেও লিখতে পারেন এরকম করে ফ্লোট ইন্ট, সেটা কোনো ব্যাপার নয়, জাস্ট বা এরকমভাবেও আপনি দিতে পারেন যেটা আপনার ইচ্ছে। সো দেখুন আমরা এখানটাতে কী করলাম, আমরা এখানটাতে ইউনিয়ন টাইপ ব্যবহার করলাম। দেখুন আমরা দুটোকে একসাথে দিলাম, অর্থাৎ ফ্লোট ইন্ট, ঠিক আছে। অর্থাৎ এই যে প্যারামিটারটা রয়েছে এটা আর্গুমেন্ট হিসাবে ফ্লোটও নিতে পারবে আবার ইন্টিজারও নিতে পারবে, ঠিক আছে। সেরকমভাবে আমরা এখানটাতেও করে দিতে পারি যে এটা ফ্লোটও নিতে পারবে আবার ইন্টিজারও নিতে পারবে, ঠিক আছে। চলুন এইবার আমরা পাস করে দেখি, ঠিক আছে। আমরা এটাকে সেভ করলাম। আচ্ছা চলুন আমরা এটাকেও করে দিই, জাস্ট রিটার্ন টাইপটাকে। আমরা এই যে ইউনিয়ন টাইপটা শিখলাম সেটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারেন, এখানেও ইউজ করতে পারেন আবার রিটার্ন টাইপের এখানেও ইউজ করতে পারেন। আমরা এখানে বলে দিলাম যে রিটার্ন যখন করবে তখন তুমি ইন্টিজারও রিটার্ন করতে পারো আবার ফ্লোটও রিটার্ন করতে পারো, ঠিক আছে। সেভ করলাম। চলুন দেখা যাক, আমরা এটাকে সেভ করব। আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন কিন্তু 60.5 এসছে, ঠিক আছে। চলুন এবার আমরা ইন্টিজার দিয়ে দেখি। এটাকে রিমুভ করে দিচ্ছি আর এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, সেভ করলাম। আমরা এবার এখানে আসবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এখন 60 আসছে, দেখেছেন পুরো ফ্লেক্সিবল হয়ে গেল। অর্থাৎ আমি যেটাই চাইবো সেটা ইন্টিজার হোক বা ফ্লোট হোক সেটা কিন্তু আমরা এখন এখানটাতে দিতে পারবো, তাই না। ও সেই হিসাবে ক্যালকুলেট করে আমাকে রেজাল্টটাও সেরকমভাবে দেবে, অর্থাৎ ইন্টিজার হলে ইন্টিজার রিটার্ন করবে আবার ফ্লোট হলে ফ্লোট রিটার্ন করবে, তাই না। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে এমন নয় যে এখানে শুধুমাত্র আপনারা দুখানা ডেটা টাইপই দিতে পারেন, এখানে কিন্তু আপনি চাইলে মাল্টিপল ডেটা টাইপও দিতে পারেন, যেরকম ইন্টিজার, ফ্লোট, আবার মনে করুন আপনি চাইছেন এখানটাতে স্ট্রিং দেবেন, এভাবে দিতে পারেন। তাই আপনি এখানটাতে মাল্টিপল এরকম করে ডেটা টাইপও কিন্তু দিতে পারেন, ঠিক আছে। মনে করুন দিলাম যে স্ট্রিং, ঠিক আছে। সো আমি যখন এখানে সেভ করব, আমি যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন সেম জিনিসটা দিচ্ছে, তাই না। অর্থাৎ ও এখন কিন্তু স্ট্রিংও অ্যাকসেপ্ট করছে। মনে করুন আমি যদি এখানটাতে একটা স্ট্রিং দিই, জাস্ট দেখুন ও স্ট্রিং কিন্তু অ্যাকসেপ্ট করবে বাট রিটার্নটা করতে পারবে না। আমি এটাকে সেভ করলাম, আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, হ্যাঁ করতে পারছে, দেখুন জাস্ট 60। আমি এখন দেখুন এই স্ট্রিংটাও কিন্তু এখন পাস করতে পারছি। কেন স্ট্রিং পাস করতে পারছি, কারণ আমি এখানটাতে স্ট্রিং দিয়ে রেখেছি, ঠিক আছে। আর জাস্ট এই প্লাস অপারেটরটা কী করছে, আমি ওই স্ট্রিং করা ভ্যালুটাকে ও অটোমেটিক্যালি ইমপ্লিসিট কনভার্সন করছে। অর্থাৎ যদি এটা স্ট্রিং 20 থাকে ওটাকে ইন্টিজার 20-তে কনভার্ট করে, আর দেখুন যেহেতু ইন্টিজারে কনভার্ট করছে, ইন্টিজার ভ্যালু 1 ইন্টিজার ভ্যালু 2 অর্থাৎ দুখানা প্লাস হয়ে ইন্টিজারই ভ্যালু আসছে, সেটাকে জাস্ট ইন্টিজারে রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে। সো এটাই আরেকটা জিনিস একটুখানি বলে দিই। দেখুন জাস্ট গত পর্বে আমরা দেখেছিলাম যে ধরুন মনে করুন আমি একটা ফাংশন তৈরি করলাম জাস্ট টেস্ট বলে র্যান্ডামলি, এটা জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখার জন্য, যেহেতু আমরা জাস্ট এই টাইপ ইন্টিং নিয়ে কথা বলছিলাম বা ইউনিয়ন টাইপ নিয়ে কথা বলছিলাম। তো মনে করুন আমার কাছে একটা ফাংশন টেস্ট বলে একটা ফাংশন রয়েছে, ঠিক আছে। তো এর কাজটা কি, জাস্ট একটা মেসেজ প্রিন্ট করা যে ইকো হ্যালো, ঠিক আছে, প্রিন্ট করলো। আর জাস্ট আমরা যদি এখন এখানটাতে এটাকে কল করি, আমরা জাস্ট এটাকে জাস্ট এখানটাতে কল করলাম, ঠিক আছে। সো এবার কি করবে ও, আমি এখানটাতে জাস্ট একটা ব্রেক দিয়ে রাখছি, হ্যাঁ। সো ইকো জাস্ট এখানটাতে দিয়ে দিন বিয়ার ইন্টু 2, ঠিক আছে। তো এটাকে আমরা সেভ করব। আমরা জাস্ট যখন এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন 60 আসলো, হ্যালো আসলো, তাই না। এইবার যদি আমি এই টেস্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, যেরকম আমি এখানে করলাম যে চেক রিটার্ন মনে করুন। সো দেখুন আমরা এখানে জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট এই ফাংশনটাকে স্টোর করছি। তাহলে বলুন তো আমি যদি এখন এখানটাতে ওয়্যার ডাম্প করি, তাহলে এই ওয়্যার ডাম্পের মধ্যে আমাকে কি দেবে, এই চেক রিটার্নটাকে যদি আমি দিই, বলুন তো আমি ওয়্যার ডাম্পে কী পাবো, আপনারা অলরেডি জানেন। কিন্তু ওয়্যার ডাম্পের মধ্যে আমরা নাল পাবো। কেন নাল পাবো, কারণ যখন আমরা জানি যখন ফাংশনের মধ্যে কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকে না, তখন ফাংশনটা কি রিটার্ন করে, নাল রিটার্ন করে। আর ওই নাল ভ্যালুটা কার মধ্যে স্টোর হয়, এর মধ্যে স্টোর হয়। আর সেই দেখুন আমরা নাল ভ্যালুটাকেই দেখতে পারবো। আমি যদি এখানে যাই, আমি যদি রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন হ্যালো প্লাস নাল দেখতে পাচ্ছি, তাই না। এটা আপনারা অলরেডি জানেন। এইবার কেন এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম, যেহেতু আমরা টাইপ ইন্টিং আর জাস্ট ইউনিয়ন টাইপস নিয়ে আলোচনা করছি। যখন আপনি এরকম ধরনের কোনো একটা ফাংশন তৈরি করছেন যেখানটাতে কোনো রিটার্ন আপনি কোনো কিছু করছেন না, দেখুন আমরা এই টেস্ট বলে ফাংশনটা লিখলাম কিন্তু এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করছে না, তাই না। তাই আপনার বোঝার সুবিধার জন্য তখন আপনি এখানটাতে একটা টাইপ দিয়ে দিন যে ভয়েড, ঠিক আছে। অর্থাৎ যে ফাংশনটা দেখবে সে জাস্ট এই সিনট্যাক্সটা দেখেই বা এই স্ট্রাকচারটা দেখেই বুঝে যাবে যে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করছে না। আমাকে নিচে জাস্ট রিটার্ন খোঁজার দরকার নেই বা কোনো কিছু খোঁজার দরকার নেই। যদি আপনার কোনো কিছু রিটার্ন থেকে থাকে সে আপনি এখান থেকেই দেখতে পারবেন যে ভয়েড, ও আচ্ছা তার মানে ফাংশনটা তো কোনো কিছু রিটার্নই করছে না।
ঠিক আছে। আর দেখুন যখন আপনি এই উপরের সাম বলে ফাংশনটা দেখছেন তখন দেখুন আপনি অনায়াসে বুঝতে পারছেন যে সাম বলে ফাংশনটা একটা প্যারামিটার আছে যেটা কিনা ভ্যালু 1। আচ্ছা, এই প্যারামিটারটা কী ভ্যালু নিতে পারে? ফ্লোট, ইন্টিজার, স্ট্রিং। আচ্ছা, ভ্যালু 2 বলে একটা ভেরিয়েবল রয়েছে বা প্যারামিটার রয়েছে, এ কী টাইপ নিতে পারে? ফ্লোট, ইন্টিজার, স্ট্রিং। আচ্ছা, এই ফাংশনটা একটা জিনিস রিটার্ন করছে, আর সেই রিটার্নটা কী টাইপের ডেটা হতে পারে? নয় ইন্টিজার নয় ফ্লোট। দেখুন আপনাকে কিন্তু কোডের ভিতরে দেখতেই হলো না, আপনি জাস্ট এই হেডারটা দেখে বুঝতে পেরে গেলেন এই ফাংশনটা কটা প্যারামিটার নিচ্ছে, কী টাইপের প্যারামিটার নিচ্ছে, আর কী ডেটা রিটার্ন করছে, আর সেটা কী টাইপের, তাই না? জাস্ট আপনি এই সিনট্যাক্সটুকু দেখেই বুঝতে পেরে গেলেন কতটা ইউজফুল। আর তাই এই কারণে যদি একটা ফাংশন আপনি এমন একটা লিখছেন যেটার মধ্যে কিনা কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, সে শুধুমাত্র একটা পার্টিকুলার কাজ করছে, তাহলে ওই ফাংশনের এখানটাতে ভয়েড লিখে রাখুন আপনার সুবিধার জন্য বা আপনার পরবর্তীতে যারা কাজ করবে তাদের সুবিধার জন্য, যাতে সে এই সিনট্যাক্সটা দেখেই বুঝতে পারে যে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করছে না করছে না, আর করলেও সেটা কী টাইপের করছে। ঠিক আছে, এটা আপনার জন্য অনেক ইউজফুল হবে। তাই দেখুন আমি যদি এটাকে সেভ করি, আমি যদি এখানে যে রিফ্রেশে প্রেস করি, কোনো কিছু চেঞ্জ হবে না। জাস্ট চেঞ্জ কী হলো? আমাদের মাইন্ডসেটে আমরা জাস্ট বুঝতে পারলাম যে এই ফাংশনটা কী রিটার্ন করছে বা কী রিটার্ন করছে না, তাই না? তো এই জিনিসগুলো খুবই ইউজফুল। আশা করি আপনারা বুঝতে পারলেন যে পিএইচপির মধ্যে ইউনিয়ন টাইপস কী হয় আর সেটাকে কী করে আমরা ব্যবহার করতে পারি। জিনিসগুলো খুবই ইউজফুল হয় যখন আপনারা পরবর্তীকালে ফ্রেমওয়ার্ক শিখবেন। যেরকম যদি আপনি কখনও পিএইচপির লারাভেল ফ্রেমওয়ার্কটা শেখেন, তখন সেখানটাতে দেখবেন যে সমস্ত কোডিংগুলো করা থাকে সেগুলো সব আপনার এই ফরম্যাটে করা থাকে। বা যারা ধরুন লারাভেল ডেভেলপার বা যারা লারাভেলে কোড করেন, তারা দেখবেন সবসময় এই জিনিসটাকে খুব মেনটেন করেন। ঠিক আছে, তো এখানটাতে আমরা অবজেক্ট লিখতে পারি, যেটা কিনা আমরা পরবর্তীকালে শিখবো। ক্লাস, অবজেক্ট, উপস, অনেক কিছু শিখবো, অনেক কিছু বাকি রয়েছে। এই পিএইচপি জার্নিটা অনেক বড় হতে চলেছে। এটা গতানুগতিক জাস্ট কয়েকটা এপিসোড তৈরি করে দিয়ে আমি জাস্ট হয়তো 48 নাম্বার ক্লাস চলছে। যদি চাইতাম এতদিনে পিএইচপির জাস্ট জিনিসগুলোকে শেষ করে দিতে পারতাম, বাট ইচ্ছে রয়েছে পিএইচপিটাকে নিয়ে একটুখানি ইন ডেপথ যাওয়ার, অনেক কিছু শেখানোর। তো দেখা যাক, অ্যাকচুয়ালি সময়ের অভাবের জন্য আমি জাস্ট ক্লাসগুলো দিতে পারছি না, বাট ট্রাই করছি যে যতটুকু সময় পাই না কেন আপনাদের জন্য কিছু কিছু নতুন ক্লাস, সেটা ওয়েবগ্রাউন্ডে হোক বা ওয়েবশিপে হোক বা সেটা HTML CSS হোক বা জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি যেটাই হোক না কেন দেওয়ার। সো ট্রাই করছি দেওয়ার, আপনারা সাথে থাকুন, শিখতে থাকুন। আর এমন নয় যে জাস্ট এখান থেকেই শিখতে হবে, আপনারা যেখান থেকে ভালো লাগে, যেটা আমি আগেও বলতাম যে জাস্ট শেখা দিয়ে কথা, দেখুন শেখা দিয়ে কথা, সেটা আপনি এখান থেকে শিখুন বা অন্যান্য চ্যানেল থেকে শিখুন, জাস্ট শিখে যান, কারণ ওই শেখা জিনিসটাই আপনাকে পরবর্তীকালে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তো আশা করি আজকে আপনারা বুঝতে পারলেন যে পিএইচপিতে ইউনিয়ন টাইপস কী হয় আর সেটাকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। পরবর্তী ক্লাসেও আমরা পিএইচপি ফাংশনের আরেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা কাইন্ডলি এই ভিডিওটির নিচে থাকা ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমি আমার বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন ফেসবুক পেজের আমি লিঙ্ক দিয়ে রেখেছি। কাইন্ডলি সে সমস্ত চ্যানেলগুলোতে আর পেজগুলোতে ভিজিট করবেন। চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজগুলো ফলো করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন কন্টেন্ট আমি যে কোনো জায়গাতে আপলোড করি না কেন তার নোটিফিকেশন বা তার অ্যাক্সেস যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সেখান থেকেই আমি যতটা পরিমাণ উৎসাহ হয় এই ভিডিওগুলো করার জন্য বা ক্লাসগুলো করার জন্য সেখান থেকেই পাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।